আমন্ত্রণ জানাতে চাই এটি নিউজের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রায় সাম্প্রতিক নানা বিষয় জনগুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে রোজ রাতে কথা বলি আপনাদের সামনে হাজির হই বিশিষ্ট ব্যক্তিদের সামনে নিয়ে। আমরা আজকে কথা বলবো বায়ু দূষণ নিয়ে। বায়ু দূষণের ভয়াবহতা যথারীতি ভয়াবহ পর্যায়ে রয়েছে এবং সাম্প্রতিক আমরা যে খবরটি কিছুদিন আগে দেখছিলাম যে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে বেশ আলোচিত হচ্ছিল যে বায়ু দূষণের তালিকায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি বায়ু দূষণ হয় এরকম জনপদের তালিকায় ঢাকা শহর বাংলাদেশের রাজধানী সেটি আসলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরে সারা দেশ পুরো বাংলাদেশই বলা চলে যে বায়ু দূষণের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে মানুষের জীবন, মানুষের স্বাস্থ্য। আমরা এই বায়ু দূষণ নিয়ে মাঝে মধ্যেই কথা বলি এবং উদ্বেগ প্রকাশ করি, সমাধানের পথ খুঁজি। আজকে আমরা এই বায়ু দূষণ নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে এরই মধ্যে দুজন অতিথি আছেন, পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কাজী সারোয়ার ইমতিয়াজ হাশমি এবং রয়েছেন পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান আবু নাসের খান। দুজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। এবং আরও একজন অতিথি পথে আছেন, যানজটে কিছুটা দেরি হচ্ছে তার হয়তো আমাদের সঙ্গে যুক্ত হতে, আমরা তার জন্য অপেক্ষা করব, তবে আলোচনা শুরু করে দেব। আমরা বায়ু দূষণ নিয়ে আসলে অনেক আলোচনা করেই থাকি। আমাদের দেখছি যে উন্নয়নের একটা মহাযজ্ঞ চলছে, দেশ বদলে যাচ্ছে এবং এই উন্নয়নের কারণে বাতাসে দূষণের পরিমাণটাও একই হারে বেড়েছে এবং আমরা সেই ঝুঁকিতে আছি। বিশেষ করে ধুলা, কয়লা থেকে কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র, ইটের ভাটা, ডিজেল চালিত বিভিন্ন যে যন্ত্র মেশিন, এগুলো থেকেও আসলে প্রতিনিয়ত দূষণ হয়েই যাচ্ছে। একটু সাম্প্রতিক আপনারা কাজ করেন, আমি একটু যেতে চাই আবু নাসের খানের কাছে যে আপনারা পরিবেশ নিয়ে কাজ করেন। আমরা গণমাধ্যমে যদি ভুল না করে থাকি গত কয়েক সপ্তাহে অনেকগুলো প্রতিবেদন দেখেছি যে উদ্বেগ প্রকাশ করে, অনেক পরিসংখ্যানও দেখেছি, অনেক রিপোর্টও দেখেছি। আপনার কাছ থেকে একটা ছোট্ট সর্বশেষ খবর একটু জেনে নিতে চাই, কি অবস্থায় আছি আমরা এবং কি করা হচ্ছে, আপনারা কি করছেন একটু শুনি, এরপরে অন্যান্য প্রসঙ্গে যাব। জি, আপনারা যদি দেখেন আজকেও বিভিন্ন পত্রপত্রিকায় বেরিয়েছে যে বাতাস দূষণের মাত্রা বিশেষ করে 2.5 ppm এর যে ধুলি কণাটা, এটার মাত্রাটা সাংঘাতিক বেড়ে গেছে। একই সাথে আপনার যে ধুলাবালির পরিমাণটাও বেড়ে গেছে। এই যে ধুলাবালি এবং এই যে কেমিক্যালি যে দূষণটা, এটা সারা বাংলাদেশই বিশেষ করে শীতকালে প্রকট আকার ধারণ করে আসে। এটা সাম্প্রতিক সময়ে আপনি যেটা বলছেন যে অর্থনৈতিক উন্নয়নের ফলে এবং যে আমাদের নিয়মকানুন না মানিয়া আইনকে তোয়াক্কা না করিয়া অনেকগুলো কাজ হচ্ছে বলেই কিন্তু এই বাতাস দূষণের মাত্রাটা অনেক বেশি বেড়ে গেছে আর কি সাম্প্রতিক সময়। এবং এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখি যে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো রয়েছে বা নানা যে কর্মযজ্ঞ, সেখানে পরিবেশের বিষয়টি বরাবরই আসলে উপেক্ষিত। হ্যাঁ, বরাবরই উপেক্ষিত ছিল এবং আরও কয়েকটা বিষয় হয়তো এমনিতে আলোচনাও উপেক্ষিত। যে জায়গাটায় যে দেখেন আমরা হয়তো বলতেছি ধুলাদূষণ একটা আছেই অবশ্যই সেই জায়গাটা, এবং সেই ধুলাদূষণের যে উৎসগুলো যদি আমরা বন্ধ না করতে পারি, যে বলুন বড় বড় ফ্লাইওভার হচ্ছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, বিভিন্ন সার্ভিস দেওয়ার জন্য রাস্তাঘাট খোঁড়াখুড়ি করা হচ্ছে, এগুলো নিয়ম নীতি না মান্য করার ফলে কিন্তু একটা হচ্ছে। এক, 2 নম্বর হলো যে আপনি যদি দেখেন যে আমরা জ্বালানি যেটা ব্যবহার করি, শীতকালে জ্বালানি ব্যবহারটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়, বিশেষ করে ইটের ভাটাতে এবং আরও বেশ কিছু জায়গায় কিন্তু জ্বালানির ব্যবহারটা বাড়ে। তো আমরা যে এই যে জ্বালানি যেগুলো ব্যবহার করি, এগুলার জ্বালানি খুবই খারাপ যে ধরুন আমরা কয়লা যেটা আমদানি করি বাইরের থেকে, সেটা উচ্চ সালফারযুক্ত। এই উচ্চ সালফারযুক্ত হওয়ার কারণে এবং আরও অনেকগুলা কেমিক্যাল থাকে এই কয়লার মধ্যে, এইগুলা বার্ন হয়, এগুলা থেকে কিন্তু অনেক বেশি আপনার হয়। আবার প্রায় 10,000-এর মতো ইটের ভাটা আছে। এই 10,000 ইটের ভাটার মধ্যে মাত্র 4 থেকে 5,000 ইটের ভাটার যথাযথ অনুমতি আছে, বাকিগুলো অনুমতি নেই। এবং যেটা হয় যে এই খুবই প্রচলিত মানের এবং ড্রাম চিমনি এখনও ব্যবহার হচ্ছে অনেক জায়গায়, সেই জায়গাগুলোর থেকে। এগুলো হলো বাতাস দূষণের অন্যতম প্রধান উৎস। এছাড়াও আমরা যে জ্বালানি তেল আমদানি করি যেটা আর কি, সেইগুলাও খুবই নিম্নমানের জ্বালানি তেল আমদানি করি। তো ওই জায়গাগুলো থেকে আমরা যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে বাতাস দূষণের শিকার কিন্তু আমরা হতে থাকবো। তাছাড়াও ইদানিংকালে যে আপনার কয়লা ভিত্তিক যে ধরুন আমরা কয়লা কেন্দ্রিক যে আমরা বিদ্যুৎ উৎপাদন কিংবা অন্য জায়গায় জ্বালানি ব্যবহার করতেছি, এগুলো থেকেও কিন্তু ব্যাপক পরিমাণে বাতাস দূষণ হচ্ছে আর কি। তো এই যে বাতাস দূষণের কারণে কিন্তু আমরা সেই
আমরা উৎসগুলো জানি এবং কি কি কারণে হচ্ছে সেই বিষয়গুলো জানি এবং এক ধরনের অবহেলা এবং অসচেতনতার বিষয়ে এটাও আসলে অনেক পুরনো আলোচনা। কিন্তু আমরা আসলে এই বায়ু দূষণ রোধে যে আপনারা অনেক বছর ধরে সক্রিয় এবং আপনারা এই সচেতনতা এবং ক্ষেত্র বিশেষে আপনারা অনেক বেশি সক্রিয় এবং আপনাদেরকে অনেক ভিজিবল দেখা যায়, এই অ্যাক্টিভিটিসটা একটু জানতে চাচ্ছি যে আপনাদের কর্মকাণ্ডগুলো কি কি হচ্ছে এবং তার ফলাফল আপনারা কি দেখতে পাচ্ছেন, কোথায় কোথায় বাধাগ্রস্ত হচ্ছেন? আচ্ছা, প্রথমে যদি বলে দেখেন যে আমরা বাতাস দূষণটাকে নানান রকমভাবে বিভক্ত করছি। যেমন ধরুন কয়লার যে জ্বালানি কেন্দ্রিক, কিংবা ধুলা দূষণ বলে কোনো শব্দই ছিল না। আমরা আন্দোলনের ফলে, মিডিয়া ব্যাপক প্রচারের ফলে কিন্তু ধুলা দূষণ একটা ব্যাপক আকার ধারণ করছে, সেটা কিন্তু ডিকশনারিতে স্থান পাইছে। তো এই যে আন্দোলন করতেছি এবং পাশাপাশি সরকারের সাথেও করতেছি, কিন্তু সমস্যাটা যেটা হয় যে অনেক ক্ষেত্রেই যে সরকারের, বিশেষ করে এই যে পরিবেশ অধিদপ্তরের মূল দায়িত্ব কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় বাতাস দূষণ নিয়ন্ত্রণ করা। তো তারা এই যেটা যখনই হয় তখন তারা বলে যে একটা প্রকল্প নিচ্ছি। এই যে প্রকল্প নিচ্ছি, এই যে প্রকল্প নেওয়ার থেকে যদি বাইরে না আসতে পারে তাহলে এটা কাজটা হবে না। কেন বলছি? কারণ প্রকল্প নিয়ে তারা হয়তো জনসচেতনতা তৈরি করে, কিন্তু তাদের যে মূল কাজটা, সেই মূল কাজটা থেকে তারা কিন্তু এখনো বিরত রয়েছে আর কি, খুব বেশি এগাইতে পারছেন। কিরকম মূল কাজটা? তার মূল কাজটা কিন্তু খুব একটা করে না। কারণ ব্যাখ্যা করবেন। আমরা সাবেক অতিরিক্ত মহাপরিচালক আছেন আমাদের সঙ্গে, আমি একটু যদি ক্লিয়ার করে দিই কি কাজ। মূল কাজটা আমাদের পরিবেশ, বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ পরিবেশ, এই জন্যে আমরা ওনার সাথে করি যে প্রকল্প না হলে আপনার ঢাকা শহরে আপনি দেখবেন সংসদ ভবন বিভিন্ন জায়গায়, মোট দেশের 13টা জায়গায়, নারায়ণগঞ্জ, গাজীপুর, ওখানে কন্টিনিউয়াস মনিটরিং স্টেশন আছে, ক্যাম্পস, যেটা ডাটা দিয়ে কিন্তু এখন যে বাংলাদেশ 1 নম্বর না 2 নম্বর বলা হচ্ছে ওই ডাটা দিয়ে। তাহলে ওগুলো ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। এবং আমরা আরও যেটা করছি, বিভিন্ন স্টাডিও করছি। এখন যেটা একটা আইন ক্লিন এয়ার অ্যাক্ট তৈরি হয়ে গেছে অলরেডি, আমরা এখন এটা ভেটিংয়ে যাব। এটাতে হলে যেটা প্রত্যেকটা প্রজেক্ট, যেটা ওই যে ঢাকা শহরে বিভিন্ন মেট্রো হচ্ছে, অনেক প্রজেক্ট হচ্ছে, এগুলোতেও কিন্তু আমরা শর্ত দিচ্ছি যে তারা নিয়মিত এটাকে পানি দিবে এবং ডাস্ট কন্ট্রোল রাখবে। তারপরে গাড়ির কালো ধোয়ার ব্যাপারে আমরা অলরেডি ইউরো 3-4-এ আমরা অলরেডি এটাকে আইনে আওতায় নিয়ে আসে। এবং আমরা ডিজেলের সালফার, যেটা ট্রাকে দেওয়া হয় ডিজেল, ঢাকার বাইরের থেকে যখন ট্রাকগুলো আসে রাত্রেবেলা, এটা কিন্তু সব ডিজেল, হাই লেভেল ডিজেল ছিল। এখন 2500 ppm ডিজেল আগে এতে ছিল, ডিজেলের সালফার ছিল। এখন এটা আমরা কমায় 500-এ চলে আসছে। এবং ইস্টার্ন রিফাইনারি এখন সেকেন্ড ইউনিট কিভাবে এসেছে? হ্যাঁ, কিভাবে আমরা এটা কিভাবে এসে আমরা এর সাথে মানে ওই যে পেট্রোলিয়াম কর্পোরেশন, তারপরে ইস্টার্ন রিফাইনারি, সবার সাথে বসে একটা রোড ম্যাপ করা হয়েছে। রোড ম্যাপে এই বছরে আমরা 500-এ, এরপরে লাস্টে 2025-এর মধ্যে আমরা 50 ppm-এ চলে যাব। তা রিসেন্টলি ইস্টার্ন রিফাইনারিতে জানলাম যে তারা যে সেকেন্ড ইউনিটটা করছে ওটাতে 10 ppm-এ চলে আসবো, মানে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে চলে আসবো এদিক দিয়ে। আর অন্যান্য যে ক্ষেত্রে ইটের ভাটা যে বললো কয়লা ভিত্তিক, আমরা ক্রমান্বয়ে কয়লার থেকে নন ফায়ার ব্রিক্সে চলে যাচ্ছি। মানে এটা কীরকম, এটা অলরেডি কিছু জায়গায় ওই জাপানের একটা জায়গা সহায়তায় আমরা হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চে একটা কেমিক্যাল আছে ইকো 5000, এইটা হলো নদীর মাটি, ড্রেজ মাটি দিয়ে এটা ইটটা তৈরি করা যায় এবং কোনো পোড়াতে হয় না। তাহলে এই ধরনের টেকনোলজিতেও আমরা যাচ্ছি। আমরা ইন্ডিয়ার একটা টেকনোলজি আছে ফালজি বলে, ফ্লাই অ্যাশ এবং জিপসাম মিলে, এটা হলো যেসব জায়গায় এর ইটের ভাটা বা ওই যে বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের খনি আছে যেটা, এতে এই খনি যে অনেক, ওখানে কিন্তু কয়লার হয়, ফ্লাই অ্যাশ হয়। এই ফ্লাই অ্যাশগুলো ওই ইটে দিয়ে আমরা যাতে বাতাসে না যায় কয়লাগুলো, সেইটা আমরা অলরেডি ওটা ফালজি একটা ডেমনস্ট্রেশন প্রজেক্ট করছি। এবং দেশের কয়েকটা জায়গায় আমরা নতুন টেকনোলজি জন্য ইটের ভাটা নতুন টেকনোলজিতে যাওয়ার জন্য এবং আইনেরও পরিবর্তন। আপনার কাছ থেকে যে তথ্য পেলাম, একটা হলো ইটের ভাটার দূষণ কমাতে প্রযুক্তি পরিবর্তনের একটা কথা বলছেন, একই সঙ্গে বলছেন যে জ্বালানি তেলের গুণগত মান বাড়ানো যাতে তা তুলনামূলক কম পরিবেশের ক্ষতি করে। হ্যাঁ, এটা তো মানে ডিজেলের সালফার তো মারাত্মক করসিভ এফেক্ট আছে, এটা স্ট্রাকচার
যে কোনো জায়গায় পড়বে এটার এবং এইটা থেকে বিল্ডিং এর এটা আপনি বলছেন, কিন্তু আমরা যদি একটু রাস্তাঘাটে যদি দেখি যে সেখানে যে বিশেষ করে রাতের বেলা যখন ঢাকা শহরে বড় বড় ট্রাক ঢোকে, তখন কিন্তু আমরা দেখি যে বিশেষ করে আমরা আমাদের অফিসটি কারণ বাজার এলাকায় রাতের বেলা, সেখানে আমাদের ট্রাকের অনেক আনাগোনা আমরা দেখি, সেখানে রাতের বেলা কিন্তু যথেষ্ট কালো ধোঁয়া নিঃসরণ হচ্ছে ট্রাকগুলো থেকে, এটা কিন্তু আমরা এখনো দেখি। দুই জিনিস, কালো ধোঁয়া কিন্তু কালো ধোঁয়া আর তেলের যে সালফার, এটা দুইটা বিষয়। ওটা হলো ইঞ্জিনের পিস্টন বা অন্য কিছু ক্ষয় হলে মেইনটেনেন্সের কারণে হয়, কনভার্সনটা ঠিকমতো না হলে সেটিও আসলে পরিবেশ দূষণ করে সারা দেশে। এটা তো পরিবেশ দূষণ অবশ্যই হচ্ছে। যন্ত্র বা পরিবহন খাতে যে বিপুল পরিমাণ ডিজেল আমরা দেখছি যে পুড়ছে প্রতিদিন, এর ফলেও তো পরিবেশ দূষণ। হ্যাঁ, এখন যেটা বাজারে ডিজেল পাওয়া যাচ্ছে, আগে প্রায় 2000 ppm মাত্রার যে সালফার যুক্ত পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 500 বাজারে। তাহলে এইটাতে একটা অনেক দূর আমরা হয়েছি, মানে যত কম হবে আমাদের জন্য ভালো, এই জিনিসটা হচ্ছে। আর এইগুলো হলো আমাদের মনিটরিং স্টেশন আছে ঢাকার, এই কারণ বাজারে নাই, সংসদ ভবনে আছে, তারপরে দারুস সালামে যে জাতীয়, সেগুলো কি মনিটর করা হচ্ছে? হ্যাঁ, ওটাতে হলো একদম মানে কন্টিনিউয়াস মনিটরিং 24 ঘন্টা। এবং আপনি মোবাইলে অ্যাপস খুললে আমেরিকান দূতাবাস থেকেও বলছে যে আজকে ঢাকার তিনটার সময় তারা সকালে একটা দেয়, কত আজকের দূষণের মাত্রা, হ্যাঁ, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে, মানে সূচক। আমরা বাতাসের সূচক দিয়ে করি, আমাদের 50 হলে ঠিক আছে আমাদের জন্য স্বাস্থ্যগত। এখন আমরা আনহেলদিতে আছি 150 to 100। বিশেষ করে কিছুদিন আগে যখন আসলে বৃষ্টি শুরু হয়নি, তখন তো অবস্থা একটু বেশি খারাপ ছিল রাস্তাঘাটে, লোকজন আমরা দেখেছি যে মাস্ক পরে হাঁটতো, এখন তো কিছুটা সহনীয় আগে বৃষ্টি। এবং দিল্লিতে আসলে ধুলাবালি, এটা তো আসলে শীতকালে একটু বেশি থাকবে, কিন্তু আমরা যে উন্নয়নের যে একটা মহাযজ্ঞের দেখছি যে ঢাকাও এবং ঢাকার বাইরেও বিভিন্ন জেলায়, এর ফলে প্রচুর ধুলা তৈরি হচ্ছে। এই ধুলা নিয়ন্ত্রণে আসলে আপনারা কি করছেন? আমরা যেটা করি প্রতি বছর, এই বছর ইলেকশনের কারণে করা যায় নাই, আমরা সিটি কর্পোরেশন এবং যারা ডেভেলপমেন্ট কাজ করছে, ঢাকা ওয়াসা যদি হয়, তিতাস, সবাইকে নিয়ে মিটিং করে আমাদের যে অনগোয়িং প্রজেক্টগুলোতে কি করতে হবে, এবং আমাদের যে পরিবেশের ছাড়পত্র যে দেওয়া হয়, ও যেরকম মেট্রোতে দেওয়া হয়েছে, অন্যান্য যে বড় প্রজেক্টগুলোতে ওটা বলা হয় যে পানি স্প্রে করার কথা, মেট্রো তারপরে অন্যান্য বড় প্রজেক্টগুলোতে, কিন্তু অনেক ক্ষেত্রে দেওয়া হয় না অনেক সময়, যে তারা এই বিষয়টাকে অনেকটা মনে করে যে ঝামেলার কাজ। কিন্তু এটার জন্য যে বায়ু দূষণ অনেক কমে আসতে পারে, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং সিটি কর্পোরেশনও এই ব্যাপারে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে পানি দেওয়ার জন্য কিছুদিন কিন্তু ঢাকা শহর বিভিন্ন এলাকায় বায়ু দূষণের, আমরা যদি শুধু ঢাকা শহরকে যদি একটু ফোকাস করি, বায়ু দূষণের জন্য আপনারা কোন কোন কারণকে চিহ্নিত করছেন? নরওয়েজিয়ান ইনস্টিটিউট, রিসার্চ ইনস্টিটিউট, তারা আমাদের সাথে যৌথভাবে একটা স্টাডি করছে গত 2016 সালে। সেটা দেখাচ্ছে 60% হলো ইটভাটা দায়ী, কারণ যে আমাদের ঢাকার আশেপাশে অসংখ্য ইটভাটা, এটার বাতাসটা শীতকালে আমাদের শহরে আসে। এবং এই যে বললেন যে 1% সালফার থাকার কথা, সেখানে থাকছে হলো, আমরা মেঘালয়ের যেটি আনে কয়লা, তাহলে ওখানে 5 থেকে 6%, তাহলে এখানে তো অনেক সালফার হচ্ছে, বাড়ছে। আর কনস্ট্রাকশন কাজ যদি আমি প্রত্যেকে বিল্ডিং করছি, হাই রাইজ করছি, এখানে যদি আমরা ছাদপত্র যখন দিচ্ছি বলে দেওয়া হচ্ছে যে যেন কাভার করে রাখে, এবং এগুলা মানে র মেটেরিয়াল যেটা ইট বালু সিমেন্ট উপরে অনেক থাকে, এইগুলো কিন্তু কেউ আমরা নিজেরা দায়িত্ব নিচ্ছি না, এটাকে কাভার করছি না। এবং বিশেষ করে দেখেন ট্রাকগুলো আসছে যে ইট বালু ট্রাক, এগুলো কিন্তু আলগাভাবে আসে, যার ফলে ডাস্ট বাতাসে একটা ফ্যাক্টর যেটা বহন করে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। আর আরেকটা জিনিস, নতুন জিনিস, আমরা ইজি বাইক ব্যবহার করছি, তাই না? এখন অনেক ইজি বাইক না, বলা হয় সোলার বিদ্যুতের জন্য যেই পরিমাণ আমরা লেড অ্যাসিড ব্যাটারি করছি, বাংলাদেশে লেড অ্যাসিড ব্যবহার করছি, তার চেয়েও কয়েক গুণ বেশি ইজি বাইকে ব্যাটারি, এবং এদের ব্যাটারি আয়ু হলো 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়। এখন এইসব ইজি বাইকের ব্যাটারিগুলো কি হয়, ইজি বাইক অন্যান্য ব্যাটারিগুলো কি হচ্ছে, কামরাঙ্গীর বিভিন্ন জায়গায় ওপেন হচ্ছে, ডাম্প করা হচ্ছে, না খোলা হচ্ছে, ওপেনভাবে খোলা হচ্ছে, এটার ভিতরে এটা ওই যে সীসা এবং এগুলো নেওয়া হচ্ছে। এর ফলে কি হচ্ছে, আমরা একটা স্টাডিতে দেখছি ঢাকার আশেপাশে বালুর মধ্যে, মাটির মধ্যে যে একটা স্তর, ঠিক এতে ওখানে
আমরা লেডের উপস্থিতি পাওয়া গেছে এবং বাচ্চাদের রক্তেও আমরা আইসিডিডিআরবিতে পরীক্ষা করে দেখছি এই বাচ্চাদের রক্তে চলে গেছে। তার মানে কি ওই বাচ্চাটা এই রক্তের মাধ্যমে ব্রেনে যাবে এবং ওখানে তার আইকিউ ডেভেলপমেন্টে ক্ষতি হবে এবং হাবাগোবা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা ইন্ডিয়া আপনারা একটা কর্মসূচি চালিয়ে থাকেন, সেটি হচ্ছে জনসচেতনতা তৈরি করা, জনসচেতনতা বাড়ানো। কিন্তু এখানে আমরা যে বিষয়টি দেখি যে মানুষকে সচেতনতার পাশাপাশি আসলে তাদেরকে বাধ্য করা পরিবেশ সুরক্ষার কাজে বা পরিবেশকে যাতে রক্ষা করা যায় এই ধরনের বিষয়গুলো মাথায় রেখে যেন কাজগুলো হয়, এই বিষয়ে আপনারা কি কোনো আসলে মনোযোগ দিচ্ছেন কিনা? ওই জন্যই তো আমরা এর সবাইকে বাধ্য করার জন্য যে আইনগুলো আমরা অলরেডি, যেরকম ওয়েস্ট ম্যানেজমেন্ট আইন, এখন আর ওই যে কেউ ফেলে দিয়ে চলে যাবে, সিটি কর্পোরেশনের দায়িত্ব দিচ্ছি। ধরেন সিটি কর্পোরেশন বা প্রতিটা বিল্ডিং যে অ্যাসোসিয়েশন আছে তাদের দায়িত্ব আছে ওয়েস্টগুলোকে সেপারেট করা এবং যথাযথ ইয়েতে পরবর্তী স্টেপগুলো, যেরকম সিটি কর্পোরেশন কালেকশন সিস্টেম, অন্যান্য সব জায়গায় কিন্তু আমরা চেষ্টা করছি। আর হলো সচেতনের জন্য আমরা টিভিতে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি এবং স্কুল প্রোগ্রামও চলছে। সেটি কতখানি আসলে কার্যকর হচ্ছে এবং আমরা যে আইন দেখছি পরিবেশ সুরক্ষার জন্য যে আইনগুলো রয়েছে সেই আইনগুলো সম্পর্কে একটু শুনতে চাইবো এবং একই সঙ্গে বেশি শুনতে চাইবো সেই আইনের প্রয়োগ বিষয়ে। আমরা ছোট একটা বিরতি নিয়ে ফিরছি আমাদের আলোচনায়, তারপরে শুনবো বিস্তারিত। নিশ্চয়ই সঙ্গে থাকবেন দর্শক। নিউজ আওয়ার এক্সট্রায় কথা বলছি বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে। আমরা আবু নাসের খান, পরিবেশ বাঁচাও আন্দোলনের চেয়ারম্যান, আপনার কাছে আবারও যাচ্ছি। আপনি তখন আসলে বলছিলেন যে আমাদের পরিবেশ বিষয়ক যে কর্মকাণ্ড, পরিবেশ অধিদপ্তর বা সরকারের নীতি, এগুলো অনেকটাই প্রকল্প নির্ভর। আপনি বলছিলেন এটা হওয়া উচিত আসলে টার্গেট নির্ভর, আপনার কথা অনুযায়ী। আবার অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমি আমাদের সঙ্গে আছেন। তিনি বলছিলেন যে প্রকল্প না নিলে হয়তো অর্থায়নটাও একটু নিশ্চিত হয়ে পড়ে পরিবেশ রক্ষার নানা কর্মকাণ্ডে। এক্ষেত্রে একটু জানতে চাই যে আপনি আসলে এটাকে একটু ডিফাইন করবেন আমাদেরকে, যে প্রকল্প নির্ভর এবং টার্গেট নির্ভর এটা আসলে কি হওয়া উচিত। আপনার পরিবেশ নিয়ে কাজ করছেন, এটা আপনার কাছেই শুনি। হ্যাঁ, দেখেন, আমি একসময় সরকারের মধ্যে ছিলাম, ওই জায়গায় কাজ করছি। যখন প্রজেক্ট থাকে তখন প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা বিরাট একটা দায়িত্ব হয়ে যায়। কিন্তু আমার যদি এটাকে, হ্যাঁ আমি বাতাস দূষণ কমাবো, এখন বাতাস দূষণ কমাইতে হলে কোন কোন উৎস থেকে কী আছে এবং কারা কারা অ্যাক্টর, সেই অনুসারে তাদেরকে বাধ্য করা যায়। এখন আইনটা সরাসরি আপনি যে ফিল্ডে যাই করতে পারেন, আরেকটা হলো কোঅর্ডিনেশন করা। অর্থাৎ আমি আগে যেটা বলছিলাম, সরকার কিন্তু আগের চেয়ে অনেক বেশি উদ্যোগী, প্রধানমন্ত্রী খুবই আন্তরিক, কিন্তু এই যে সিস্টেমটা এখনও অ্যালাউ করতেছে না, কিংবা ধরুন কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতার কারণে এটা হচ্ছে না। সেটা হচ্ছে যে দেখেন, আপনারা যদি টার্গেট নেন যে বাতাস দূষণ আমি এই পরিমাণ কমাবো বা এর চেয়ে বেশি বাড়তে দিব না, তাহলে কি কি করতে হবে? আমার ধরুন জ্বালানি তেল, একটা হলো রিফাইনারি থেকে আমরা রিফাইন করি, আরেকটা হলো ইম্পোর্ট করি। তো দুইটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে, জ্বালানি তেলের মূল্যায়নটা করতে হবে যে আমি কি পরিমাণ জ্বালানি তেল আনবো এবং ওই কাজটা দুইটাকেই আরো জোরালোভাবে করা। এক, তারপরে ধরুন কয়লা আমদানি করা হচ্ছে এত বেশি, তো এটা এই ধরুন আপনার বাণিজ্য মন্ত্রণালয় যারা আছে তারা কিন্তু ওয়েবারটা দিচ্ছে। এখন তাদের সাথে দেন দরবার করা দরকার, লাগলে প্রধানমন্ত্রীর কাছে যাওয়া। দেখেন মানুষ এরকম একটা অবস্থায়, নিশ্চয়ই প্রধানমন্ত্রী এই জিনিসগুলো বুঝবেন, দরকার লাগলে ইন্টারফেয়ার করা। অর্থাৎ এই যে তার কোঅর্ডিনেশনের কাজটা টার্গেট ওরিয়েন্টেড, এটার জন্য কিন্তু পয়সার দরকার নাই। এই যে বাণিজ্য মন্ত্রণালয়কে চাপ দেওয়া কিংবা অন্য জায়গায় চাপ দেওয়া যে তুমি যে ওয়েবারটা দিছো এই যে কয়লার নিম্নমানের কয়লা আনতে, এটার জন্য কি পয়সার দরকার আছে? পয়সার দরকার নাই। এইখানে থাকলে ওই ওরিয়েন্টেশনটা যে আমার কাজ থাকবে যে আমি এই কাজটা করতে হবে। তারপরে ধরুন সিটি কর্পোরেশনকে বাধ্য করা, যেহেতু ওয়াসা যখন কাজটা করবে, এই ওয়াসা কাজটা করার জন্য ধুলা খালি পানি ছিঁড়লে তো হবে না, পানি এত কই পাবে, কিংবা এই যে এত যানজটের মধ্যে পানি নিয়ে যাবে কেমনে, এটা অবাস্তব একটা ইয়ে। হ্যাঁ অবশ্যই পানি দিতে পারলে ভালো, কিন্তু বাস্তব অবস্থাটা হয় না। কি করতে পারে? এটা নিয়মও আছে, যে ধরুন রাস্তাটা খুললো, খোঁড়ার সাথে সাথে এই মাটিটা সরায় নিতে হবে, রাবিশ যেটা আছে সেটা সরায় নিতে হবে। এটার জন্য টাকাটা খরচ হচ্ছে, কিন্তু রাবিশটা সরায় নিচ্ছে না, এই যে পড়ে থাকতেছে, এর জন্য ধুলা দূষণ হচ্ছে। এখন এই যে সিটি কর্পোরেশনকে ওই জায়গাটা যাতে ভালো করে মনিটরিং করে, এটার জন্য কি প্রজেক্টের দরকার? না,
এটার জন্য দরকার হলো আন্তরিকভাবে তাদেরকে প্রেশারাইজ করা। অনেক সময় হয়তো চাপের কারণে পারে না, সেখানে দরকার নাসির ভাই, আপনি অনেকগুলো পয়েন্ট দিয়েছেন, নিশ্চয়ই আপনার অনেক পয়েন্ট রয়েছে। আমরা একটু কাজী সারোয়ারের কাছ থেকে শুনতে চাই যে আবু নাসের খান যে কয়েকটি পয়েন্ট বললেন, যেটি আসলে ঠিক প্রকল্প নির্ভর নয়, উদ্যোগ নির্ভর, একটু তৎপরতা নির্ভর, এবং সিস্টেমটাকে আসলে অনেক বেশি কার্যকর করে তোলা, এই বিষয়ে কি বলবেন? জি, এটা পরিবেশ সুরক্ষা, আমরা পরিবেশ অধিদপ্তর কাজ করছি। এখানে গভর্নমেন্টের বাজেট অনেক বৃদ্ধি হয়েছে, আমাদের জনবলও বৃদ্ধি হচ্ছে এখন, কিন্তু আমাদের তো বিদেশি যে গ্লোবাল প্রোগ্রাম আছে অনেকগুলোতে। আমি যেরকম পার্টনারশিপ ফর ক্লিন ফুয়েল অ্যান্ড ভেহিকেলসের আওতায় আমি নিজে এটা ছিলাম, এবং আমরা ওই ডিজেলে যে কমালাম, এখানে আমার সাথে বুয়েটের এরও ছিল, এবং আমরা প্রত্যেকটা কনসালটেশন মিটিং করছি ইয়েতে, বাস মালিক, ট্রাক মালিক, এমনকি যারা তেল দেয়, ওই যে পেট্রোল পাম্প, তারপরে প্রতিটা গ্রুপের সাথে মিল করে আমরা একটা রোড ম্যাপ করলাম। এই যে রোড ম্যাপের অলরেডি দুইটা শর্ত ছিল। এটা কবে হয়েছিল এই রোড ম্যাপটি? এটা 2016 সালে, 2 বছর আগে। হ্যাঁ, 2 বছর আগে। এবং আমরা বিএসটিআই, এবং অ্যাচিভমেন্ট হলো বিএসটিআই তাদের স্ট্যান্ডার্ড ছিল 2500 ppm জি ডিজেলে সালফারের পরিমাণ। এখন তারা নতুন স্ট্যান্ডার্ডে 500। আর এরপরে আমরা 25-এর মধ্যে আমরা 50-তে চলে যাব। তার আগে আমরা ইয়েতে ইস্টার্ন রিফাইনারির সাথে মিটিং করছি, তারপরে যতগুলা তেল কোম্পানি আছে তাদের সাথে মিটিং করে তারাও এখন ওই রোডম্যাপ অনুযায়ী ইস্টার্ন রিফাইনারি সেকেন্ড ইউনিট তৈরি হচ্ছে আমাদের। এটি আপনি আসলে বলছেন তেল পরিশোধন যেখানে হয় সেখানকার কথা বলছেন, কিন্তু এটা পরিবহন এবং পেট্রোল পাম্পগুলো যখন তেল খুচরা বিক্রি করে, এই পর্যায়ে পর্যন্ত তেল দূষণ হবার অসংখ্য পথ রয়েছে। আমরা মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখি, তারা আসলে তেলে পরিমাণ ঠিক আছে কিনা এই ব্যাপারটি মনিটর করে এবং প্রায় দেখে জরিমানা করে, কিন্তু তেল আসলে গুণগত মান ঠিক আছে কিনা এই ব্যাপারটা কিন্তু আমরা দেখি না। স্ট্যান্ডার্ড করছে 500, আপনি 500 ppm, সেটি কার্যকর হচ্ছে কিনা এরকম এটা ppm, এবং ওরা যেহেতু এটা আইন করা হয়েছে এবং ওরা টেস্টিং ফ্যাসিলিটি ওদের আছে এটা। আর একটা হলো ফুয়েল রিসার্চ ইনস্টিটিউট আছে BCSIR এ, ওরাও টেস্টিং করে এসব বলে আমার জানা, কিন্তু আমাদের পরিবেশ অধিদপ্তর এটা করে না। হ্যাঁ, আমার অনুরোধ থাকবে পরিবেশ অধিদপ্তরের কাছে, তারা যাতে করতেছে কিনা যে পরিবেশের দৃষ্টিকোণ থেকে তাদেরকে ওই জায়গাটা একটু উৎসাহিত করা কিংবা বাধ্য করার জায়গাগুলোতে নিয়ে যাওয়া, মনিটরিং করা। অর্থাৎ আমি যেটা বলছিলাম যে শুধু প্রকল্প না, এখানে যদি তাদেরকে হয়তো আইনে আছে, আইনটা তারা ফলো করতেছে না, কিন্তু তাদের তো ওইটা প্রধান কাজও না। আর উনি যে বললেন যে ওই জায়গাগুলো থেকে একটু এফোর্টটা একটু বাড়াইলে আমরা অনেক বেশি বেনিফিট পাবো। আমরা যথেষ্ট অ্যাক্টিভ এখন। আমরা সিটি কর্পোরেশন, ঢাকা 2 সিটি কর্পোরেশন, 1 সিটি কর্পোরেশন মেয়র ছিলেন না, আমরা সিটি মেয়র মহোদয়ের কাছে চিঠি দেওয়া হয়েছে কি কি কাজ, এই যে উন্নয়ন কার্যক্রম চলছে, সেই উন্নয়ন কার্যক্রমের যে দূষণ হচ্ছে সেটার জন্য উনি যেন সব ওয়ার্ড কমিশনার সহ ওনার ওখানে মিটিং করে, সেখানে পরিবেশ অধিদপ্তর সহ মিটিং হয়। সেই মিটিংটা যেহেতু তখন ইলেকশন ছিল, হয় নাই, তা প্রতি বছরই আমরা বলি যে এটার ব্যাপারে একদম আমরা সিটি কর্পোরেশন যতগুলো সংস্থা মিলে একসাথে অভিযান এবং এটা করা। এবং অলরেডি এখন আমাদের অনেকগুলো অভিযান চলছে। আমরা গাড়ি কালো ধোয়ার ব্যাপারে কিন্তু সমস্যা হলো যে কালো ধোয়ার গাড়ি যখন আমি নিজেও ম্যাজিস্ট্রেটের সাথে ছিলাম, এবং আমাদের যে আছে মেশিন দিয়ে এটা টেস্ট করা হচ্ছে, দেখা যাচ্ছে 2-1টা গাড়ি চেক করার পরে, আমরা আইডিবি ভবনে চেক করার পরে দেখা যাচ্ছে বাকি গাড়িগুলো অন্য রুটে চলে যাচ্ছে। এটি আসলে হয়তো বাস্তবতা। এখন এটা আসলে দরকার সবার সচেতনতা, এবং আমি ভালো বাতাসটা আমাকেও নিতে হবে। আমরা এই আলোচনা শুনবো কার্যকর উপায় কিভাবে পরিবেশ সুরক্ষার ব্যাপারটি নিশ্চিত করা যায়। আমাদের একটা ছোট বিরতি নিতে হচ্ছে, আমরা কিছুক্ষণ পরে ফিরে এসে আলোচনাটি কন্টিনিউ করবো, সঙ্গে থাকবেন।
বায়ু দূষণের ভয়াবহতা নিয়ে কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রা আমাদের প্রতিদিনের আয়োজন। আমাদের সঙ্গে দুজন অতিথি ছিলেন, এইমাত্র আমাদের আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, পরিচয় করে দিয়ে আছেন ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ঢাকার বিশেষ করে পরিবেশ। আমরা সাম্প্রতিক সময় গণমাধ্যমে অনেকগুলো খবরের এগুলো দেখছি যে খুবই আশঙ্কাজনক পর্যায়ে চলে গেছে বায়ু দূষণ, এবং গত বছরও যদি ভুল না করে থাকি আমরা এই বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি অতিথি ছিলেন, এবং দূষণের নানা ঝুঁকির কথা আপনি আসলে বলছিলেন। ঝুঁকিগুলো আমরা আসলে এর মধ্যে গণমাধ্যমের কারণে জানি যে কি কি ঝুঁকির মুখে আমরা আছি, এবং সাম্প্রতিক সময় দেখছি যে বিশেষ করে শিশুদের ঝুঁকিটি আসলে অনেক বেশি প্রবল হয়ে উঠেছে, এবং এই বিষয়টা ছোট করে আপনাকে যেটা শুনে অন্য প্রসঙ্গে যেতে চাই। জি না, প্রথমে আমাদের যেটি বায়ু দূষণের যেগুলো পার্টিকেলস বা আমরা বলি গ্যাসিয়াস, কেমিক্যাল, বায়োলজিক্যাল মলিকিউল বা অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক যেগুলো, এগুলো কি কি আমাদের জানা উচিত, এগুলো উৎস কোথায়, এগুলোর জন্য আমাদের শরীরের ক্ষতি কি এবং এগুলো প্রতিকার কি, এটি হলো আমাদের মূলত বিষয়। তো আমাদের যেগুলো গ্যাস আমরা নিশ্চয়ই সবাই জানি, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, কোবাল, সীসা বা ক্রোমিয়াম, ক্যাডমিয়াম বা এগুলো সবগুলোই আমাদের হলো গ্যাসিয়াস যেগুলো হয়। আর কিছু আমাদের অর্গ্যানিক থাকে হলো অ্যাসবেস্টোসিস, সিডারোসিস, যেগুলো হলো বিভিন্ন ইয়ে থেকে আমাদের আয়রন অক্সাইড, ট্যান অক্সাইড, যেগুলো থেকে বেলেরিয়াম, যেগুলো থেকে আমাদের হয়। তো এগুলো উৎস আমরা নিশ্চয়ই এতক্ষণ ধরে আলাপ হয়েছে, আমাদের আলাপ হয়েছে নিশ্চয়ই ইটের ভাটার কথা, আমাদের ধুলাবালি, বিল্ডিং কনস্ট্রাকশন, আমাদের ভেহিক্যালগুলোর যেগুলো থেকে আসছে, এগুলো আমাদের সবগুলো মিলেই, আমাদের রাস্তাঘাটের সব কিছু মিলেই আমাদের এগুলো আসছে। তো এগুলো আসলে শরীরের উপরে মারাত্মক রকমের ক্ষতি করে। তা বিশেষ করে আমরা তিনটিভাবেই শরীরে আমাদের ঢুকে প্রবেশ করে। একটি হলো শ্বাসতন্ত্রের মাধ্যমে, একটি হলো খাদ্যের মাধ্যমে, আর একটি হলো পানির মাধ্যমে। তিনভাবেই আমাদের শরীরকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটি হলো শরীরের সারফেস, যেটা হলো স্কিনে, এইভাবেই আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতি। গত কয়েক দশকে আমরা যদি দেখি যে ঢাকা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় উন্নয়নের একটা মহাযজ্ঞ চলছে, এবং এই কারণে আমরা দেখছি যে আগে যেরকম হয়তো জ্বালানি তেল বা এরকম নানা কারণে হয়তো পরিবেশটা, বাতাসটা দূষিত হতো, সাম্প্রতিক সময় অনেক ফ্লাইওভার হচ্ছে, নতুন নতুন রাস্তাঘাট হচ্ছে, অনেক রকম কর্মযজ্ঞ হচ্ছে, রাস্তাঘাট খুঁড়ে রাখা হচ্ছে, এই কারণে ধুলা দূষণের ব্যাপারটিও আসলে বেড়েছে। আপনাদের কাছে যে রোগীরা আসছে গত কয়েক বছর ধরে এবং বায়ু দূষণের শিকার হয়ে যে রোগীরা আসছে, তাদের প্যাটার্নের মধ্যে কি আপনি কোনো পরিবর্তন দেখেন? অবশ্যই, যতই দিন যাচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের রোগের সংখ্যা বাড়ছে। বিশেষত আমাদের যে শুষ্ক মৌসুমে আমাদের শ্বাসতন্ত্রের এসব ধুলাবালির কারণে, উন্নয়ন কর্মকাণ্ডের কারণে আমাদের যেমন ঢাকা শহরে ভেহিকেলের ছড়াছড়ি, লাখ লাখ ভেহিকেল আমাদের আছে, পুরানো ভেহিকেল, নতুন ভেহিকেল, সবগুলো আমাদের প্রতিনিয়ত আমাদের বায়ু দূষণ করছে। তো যার কারণে আপনি নিশ্চয়ই পরিসংখ্যান জানেন, আমরা আমাদের হলো গত বছরের যেটা 2017-এর যেটা হলো আমাদের দেশে প্রায় 1 লাখ মানুষ দূষণের কারণে মারা গেছে। সারা বিশ্বে বলা হচ্ছে হলো আমাদের 28%, বাংলাদেশে সারা বিশ্বে হলো 16% বায়ু দূষণে মারা যাচ্ছে, বাংলাদেশে মারা যাচ্ছে 28%। আমাদের পার্শ্ববর্তী দেশের যে পরিসংখ্যান 2015-তে দেখেছে বায়ু দূষণে মারা গেছে 11 লাখ লোক ভারতে, এখন 2017-তে এসে যেটা মারা গিয়েছিল হলো 12 লাখ লোক। অর্থাৎ উত্তরোত্তর এই দূষণগুলো আমাদের প্রক্রিয়া, যত আমাদের আধুনিকতা বাড়ছে, যতই আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, ততই আমাদের বায়ু দূষণে কিন্তু আমরা বাড়ছে। যার কারণে আপনাদের কাছে সাম্প্রতিক সময়ে যারা বায়ু দূষণের শিকার হয়ে ক্ষতিগ্রস্ত, স্বাস্থ্যগতভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যারা আসছেন, তারা কোন বয়সের বা কোন ধরনের মানুষ বলে মনে হচ্ছে? যে শিশু বা বৃদ্ধ? আমাদের বিশেষ করে শ্বাসতন্ত্রটা খুব এফেক্ট হয়, আর অন্যান্য এইসব গ্যাসিয়াস এক্সচেঞ্জ কারণে আমাদের অনেকগুলোই অর্গান, লিভার, কিডনি, ক্যান্সার, ব্রেইন, সবগুলোতে এফেক্ট হয়। যার কারণে এখন বেশিরভাগ যেগুলো আমাদের শ্বাসতন্ত্রজনিত, যেমন হলো যাদের হলো অ্যাজমা আছে তাদের বাড়িয়ে যায়, সিওপিডি, লিভারের আর্টি ডিজিজ আছে, ফাইব্রোসিস, তারপরে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বলে অত্যন্ত মানে ফুসফুসকে, লাংকে ডিস্ট্রাকশন করে দেয়। এইসব দুরারোগ্য ব্যাধিগুলো আমরা দেখছি। আর যেটি বলছেন আপনি, শিশুরা মারাত্মক ঝুঁকিতে। আমি শুধু শিশার কথা বলি, যেটা লেড, আমাদের শরীরের রক্তে সাধারণত 10 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার, এটা
আমাদের ক্ষতি শুরু হয় 25 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার হলে আমাদের শরীরে ক্ষতি হয়। আমাদের শিশুদের রক্তে দেখা গেছে প্রায় 80 থেকে 90 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার আমাদের শিশুদের রক্তে। তাহলে কি পরিমাণ ক্ষতিটা হচ্ছে বুঝতে পারছেন। এদের মেন্টাল মানসিকভাবে রিটার্ডেশন হয়, ইন্টেলিজেন্স কমে যায়, এদের গ্রোথ কমে যায় এবং হলো তাদের আমরা আমাদের চারপাশে যে উন্নয়নের মহাযজ্ঞ দেখছি, এটা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর একটা বসবাসযোগ্য একটা শহর দেওয়ার জন্য, একটা দেশ দেওয়ার জন্য, সেই উন্নয়নের কারণেই যদি আমরা দেখি যে এই শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে, কিভাবে তাদেরকে আমরা তাদেরকে সুরক্ষা দেবো, এই কথাটি শুনবো। কিন্তু আমি অন্য দুজন অতিথির কাছে একটু শেষবারের মতো যেতে চাই। আবু নাসের খান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইছিলাম, যে আমরা দেখি যে পরিবেশ অধিদপ্তর বা পরিবেশ বিষয়ক যে কর্মকাণ্ডগুলো, এমনিতেই মানুষ খুব বেশি পরিবেশ নিয়ে সচেতন নয়, অনেক বেশি বাস্তবমুখী বা নিজেদের স্বার্থ নিয়ে বেশি মনোযোগী। পরিবেশ নিয়ে আমরা ভিজিবল কোনো কর্মকাণ্ড দেখি না। এক্ষেত্রে আসলে পরিবেশ সুরক্ষায় কি করণীয় হওয়া উচিত? আপনি অনেকখানি বলেছেন, শেষ লাইনটা কি বলবেন? যে দেখেন, মানুষের মধ্যে সচেতনতা আগের চেয়ে কিন্তু অনেক বৃদ্ধি পাইছে, বিশেষ করে মিডিয়ার কল্যাণে এবং আমাদের আন্দোলন মিডিয়ার কল্যাণে কিন্তু হয়েছে। সরকার প্রধান কিন্তু সাংঘাতিক আন্তরিক, কিন্তু এখনও এই যে বললাম যে প্রকল্প প্রথার একটা অন্যতম একটা অবস্ট্রাগল, যে প্রকল্প প্রথা থেকে টার্গেট ওরিয়েন্টেড, যে আমি বাতাস দূষণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, আমি বাতাস দূষণ কন্টেইন করব কিংবা কমাবো, কতদিনে কোন কাজটা করব, এই টার্গেটটা সুনির্দিষ্টভাবে নিতে হবে। নিয়ে যদি এই কাজগুলো করা যায় তাহলে কিন্তু শুরু করতে পরিবেশ অধিদপ্তর, কিন্তু এই কাজটা আরো জোরে সোরে প্রকল্প। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু যেতে চাই কাজী সারোয়ার আপনার কাছে, যে আমরা আপনার কাছ থেকে অনেকগুলো প্রকল্পের কথা আসলে শুনলাম। এই প্রকল্প থেকে আমরা আসলে বুঝতে পারছি যে আমাদের পরিবেশ দূষণের মাত্রাটি কি পরিমাণ, এবং সেটা প্রতি ঘন্টায় ঘন্টায় বা নিয়মিত আকারে জানতে পারছি, কিন্তু তাতে কি আসলে পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হচ্ছে কিনা, যেটি আসলে আবু নাসের খান বলছিলেন, যে টার্গেট ধরে যে এত সময়ের মধ্যে আমরা আসলে দূষণটাকে কমিয়ে এনে স্বাস্থ্যটাকে সুরক্ষা দেব, এই বিষয়টা শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। যে আমরা কিন্তু গভর্নমেন্ট এখন সম্পূর্ণ প্রজেক্ট ওরিয়েন্টেড না, কিন্তু এখন আস্তে আস্তে যেটা প্রজেক্ট দরকার সেটা তো করতেই হবে। আর এখন আমরা টার্গেট ওরিয়েন্টেড, আমরা এনুয়াল পারফরমেন্স এটা এগ্রিমেন্ট করছি, আমরা আমাদের ডিপার্টমেন্ট মিনিস্ট্রির সাথে করছে, আবার ইন্ডিভিজুয়ালি হবে কিছুদিন পরে, এবং আমরা বায়ু দূষণ কমাবো কত থেকে কত। আমরা প্রতিটা জেলায় এখন অফিস হয়ে যাচ্ছে বর্তমান গভর্নমেন্টের এতে, 43টা নতুন অফিস হচ্ছে, যেইসব ডিস্ট্রিক্টে আমাদের অফিস ছিল না, এবং আমরা মনিটরিং নেটওয়ার্ক আরো বাড়াচ্ছি, এবং তার সাথে সাথে আমরা পরিবেশ বা বায়ু দূষণ নিয়ে আসলে যে প্রতিবেদনগুলো দেখছি, সেখানে অনেক রকম পরিসংখ্যান থাকছে, পিএম পিপিএম এরকম। সাধারণ মানুষ আসলে আমরা এই ব্যাপারগুলো কম বুঝি, কিন্তু আমরা আসলে জানতে চাই যে এই মুহূর্তে যে পরিবেশ দূষণের মাত্রা, এবং যে খবরটি আমাদেরকে বিচলিত করে যে ঢাকা শহর দ্বিতীয় অবস্থানে পরিবেশ দূষণের দিক থেকে, এই দ্বিতীয় অবস্থান থেকে আমরা আসলে নেমে যেতে চাই, এটা নামতে কিরকম সময় লাগবে? একদম সহজ বাংলায় জানতে চাই। অবস্থান থেকে আমরা অচিরেই এটা উত্তরণ হবে, বৃষ্টি আসলে তো অচিরেই উত্তরণ হবে, কিন্তু আগামী শীতের জন্য আমাদের আগে থেকে আমরা প্রতি বছর যেটা করি, আমরা যেই উন্নয়ন কার্যক্রম হবে আগামী বছরে, সেগুলোর যে স্টেক হোল্ডার যারা আছে, যারা হেডের সাথে মিটিং করি, এবং আমরা বলে দিই যে এই কাজগুলো করতে হবে। এবং আমরা আরও একটা করছি, আমরা যেইসব এয়ারশেড ম্যানেজমেন্টের দিকে যাচ্ছি, এক এলাকায় অনেক ধরনের ইটভাটা আছে, ওখানকার বায়ুর যে দেখবেন যে হয়ে গেছে, কালো একটা ছায়ার মতন পড়ে গেছে, ওই সব জায়গায় আমরা কিছু ডিসপারশন করা যায় কিনা ইটভাটা, এবং ইটভাটাকে আমরা ঢাকা শহরের 60% দূষণের জন্য দায়ী করা হচ্ছে, এদেরকে আমরা নন বার্ন ব্রিক্সে যাওয়ার জন্য আমরা করছি, এবং আইনে সংশোধন করা হয়েছে। পরিবেশ দূষণটাকে খুব দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য আপনাদের কোনো ক্র্যাশ প্রোগ্রাম বা এরকম জরুরি কোনো পরিকল্পনা হাতে নিচ্ছেন কিনা? ক্র্যাশ প্রোগ্রাম অলরেডি আমরা এখন যে বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে যে অভিযানগুলো, সেখানে পরিবেশ দপ্তর আছে, আর আমরা অলরেডি গাড়ির ব্যাপারে, ট্রান্সপোর্টের ব্যাপারে নতুন যে আইন করা হচ্ছে, এয়ার পলিউশন অ্যাক্ট, এই যে আমার কাছে আছে, এটা এয়ার পলিউশন অ্যাক্ট খুব শীঘ্রই এটা কার্যকর হবে, যেটাতে প্রত্যেকে ইন্ডাস্ট্রি তার যে বায়ু দূষণ সে করছে, অনেক ইন্ডাস্ট্রি বলছে যে আমি তো একলা না, আরও আশেপাশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওরাও বায়ু দূষণ করছে, ওরাও লিকুইড ছাড়ছে। এখন আমরা যেটা করছি, প্রত্যেকেই তার সেলফ মনিটরিং সিস্টেম মেশিন বসাবে, সেই নিজেরটা নিজে করবে, এবং আমরা এতে অনলাইন মনিটরিং সিস্টেম চালু করছি, সেন্সর বেসড। প্রতিটা কারখানায় আমাদের বিশেষ করে যারা ডাইং টেক্সটাইল ডাইং কারখানা লিকুইড ডিসচার্জ করে,
তাদেরকে আমরা সেন্সর বেডস আমরা অফিসে বসেই দেখবো যে কোন এতে কতটুকু। আমরা সেই আশাতেই থাকবো নিশ্চয়ই যে আপনাদের এই তৎপরতা বা উদ্যোগগুলো নিশ্চয়ই আরো বেশি কার্যকর হয়ে উঠবে। আমরা তার সুফল দেখবো হয়তো পরবর্তী শুষ্ক মৌসুমের আগে। ধন্যবাদ আপনাকে। আমরা শেষ 30 সেকেন্ডের জন্য যাচ্ছি ডাক্তার উত্তম কুমার বড়ুয়া। আমরা যে ব্যাপারটি শুনতে চাই যে বায়ু দূষণ কমানো আমাদের হাতে নেই, এটার জন্য আলাদা সংস্থা বা অন্য কোনো পক্ষ রয়েছে, কিন্তু এই বায়ু দূষণের হাত থেকে আসলে আমাদের নিজেদের সুরক্ষার ব্যবস্থা তো আমাদের নিজেদের কি যতখানি সম্ভব করে নিতে হবে, এই বিষয়ে আপনার পরামর্শ 30 সেকেন্ড। আমরা শিশুদের এমন কোনো জায়গায় ভেহিকেল যেখানে আছে মোটরযান ওইখানে আমরা শিশুদের নেব না, নিলেও খুব অল্প সময়ের জন্য নেব। আমরা যেখানে ধুলাবালি যদিও কাজ চলছে সেখানে আমাদের শিশুদের আমরা নেব না। আমরা রাস্তাঘাটে যেসব জায়গাগুলোতে হলো অত্যন্ত জ্যাম বা ট্রাফিক থাকে, যেমন আপনি বাংলা মোটর থেকে আপনি যদি ফার্ম গেট বা বিজয় সরণি বলেন, এইসব জায়গায় আমরা বেশিক্ষণ অবস্থান করব না। যেগুলো আমি ঢাকা শহরের কথা বলছি, অর্থাৎ বায়ু দূষণজনিত যেগুলো কারণ আছে ওগুলোতে আমরাও ক্ষণস্থায়ী অবস্থান করব, প্রয়োজনে আমরা ওগুলো অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর আমরা এমনি স্বাভাবিক কারণে বলি, এটা খুব একটা আমাদের কার্যকর হয় তাও না। অনেক জায়গাতে আমরা মাস্ক ব্যবহার করতে পারি, যেগুলোতে তো আঁশযুক্ত কোনো কারখানায় কাজ করছি বা কোনো জায়গায় কাজ করছি যেখানে থেকে নিজেকে মুক্ত করা যায়। আসলে মূলত এইসব গ্যাসিয়াস এবং বায়ু দূষণের এখান থেকে মুক্তি পাওয়ার, আমি যদি শ্বাস নেব অতএব আমার মুক্তি নেই। বাংলাদেশে যেটা বলা হচ্ছে ঢাকা শহর বিশ্বের দ্বিতীয়তম, আর বাংলাদেশকে বলা হচ্ছে 17তম দূষণ, অতএব এখান থেকে কারোই পরিত্রাণ পাওয়া ও খুবই দুরূহ ব্যাপার। বিশেষ সমুদ্রে আমরা বাস করছি, কিভাবে আসলে বিষ মুক্তি হবে। আপনাকে ধন্যবাদ। আমরা তারপরও চেষ্টা করব যতখানি সম্ভব থাকা, নিজেদের সচেতনতাই হয়তো সবচেয়ে বেশি হয়তো কিছুটা সুরক্ষা দিতে পারে। আমাদের আলোচনাটি আজকে হয়তো এখানে শেষ, কিন্তু এই বিষয়টি নিয়ে আমরা হয়তো নিয়মিত আলোচনা করবার চেষ্টা করব, সমাধানের পথ খুঁজবো এবং সচেতনতা বাড়ানোর জন্য চেষ্টা করব। তিনজন অতিথিকেই ধন্যবাদ জানিয়ে আমাদের সঙ্গে আলোচনা যুক্ত হওয়ার জন্য। এবং দর্শক, আমরা নিউজ আর এক্সট্রা এখানেই শেষ করছি। তবে এরপরে রয়েছে আমাদের নিয়মিত আরেকটি আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে নতুন দুজন অতিথির কাছে শুনবো তাদের ভাবনা রাজনীতি নিয়ে। তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন।